মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে। তাদেরকে এইভাবে ছাত্রলীগ দিয়ে কোনো ছাত্রলীগের যদি কর্মী যদি মেয়ে কর্মী যদি একটা মেয়েকে মারতো, নো কোশ্চেন। ওয়াই ছেলেরা লাঠি দিয়ে মেয়ের গায়ে হাত দিবে? কি কারণে? যে যারা আজকে মার খেয়েছে কিংবা যারা আন্দোলন করছে এরা কোনো রাজাকারের সন্তান। এদের প্রতিপুরুষে অনেকের মুক্তিযোদ্ধা আছে, এবং আর যদি এরা মুক্তিযুদ্ধের চেতনা নাই থাকে ব্যর্থতা হলো আওয়ামী লীগের, ব্যর্থতা হলে সরকারের। বিগত ৭৭ বছর ধরে তারা ক্ষমতা রয়েছে, তাহলে কেন তারা আজকে এই চেতনাটা দেখাতে পারে নাই? আমি যদি পাল্টা প্রশ্ন করি, এমন না যে আওয়ামী লীগ গতকাল ক্ষমতায় আসছে আজকেই তারা রাজাকার বলে বলছে। এই ১৬ বছরের দায় কে নেবে? এই ১৬ বছর তো মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেই তো এই দেশটা পরিচালিত হয়েছে। তাহলে আজকে এই যে এত বড় প্রজন্ম পুরা আজকে সব স্কুল কলেজ পরীক্ষা বন্ধ করে দিতে হয়েছে কেন? ওয়াই? গোলাম সরওয়ার মিলন যেটি বলছিলেন যে আলোচনা করা যেত বা আলোচনার মতো সেরকম পরিবেশ তৈরি হয়নি কেন, বা মানে কি কারণে উত্তেজনা ছড়িয়ে পড়লো? কারো ইন্ধন ছিল কিনা, কারো উস্কানি ছিল কিনা, বারবার অভিযোগ করা হচ্ছে। একই একটা কথা আমি খুব ক্লিয়ারলি বলি, আমি মুক্তিযুদ্ধের সময় আমি ১০ম শ্রেণীর ছাত্র। আমি সেই নিজেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই। আমি সৌভাগ্যবান একজন মানুষ যে বঙ্গবন্ধুর ভাষণ ৭ই মার্চে, আমি পুরান ঢাকায় থাকতাম নাজিমুদ্দিন রোডে, আমি সেদিন সেখানে গিয়েছিলাম, এবং আমার পুরো পরিবার মুক্তিযোদ্ধা পরিবার। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে লালন করতেই হবে। এবং আমি ছাত্র রাজনীতি করা থেকে আরম্ভ করে, মৌলানা ভাসানী থেকে আরম্ভ করে, ছাত্রদল করা থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আমার যত রাজনৈতিক বক্তৃতায় সবসময় আমি প্রথমে স্যালুট সেই মুক্তিযোদ্ধা থেকে, যাদের কারণে আমরা দেশটি পেয়েছি, এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করি আমরা সবসময় বলতাম। কিন্তু আজকে সেই মুক্তিযোদ্ধার নামে আপনি মুক্তিযোদ্ধারা কি চেয়েছিল? মুক্তিযোদ্ধারা চেয়েছিল বৈষম্যহীন একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্যতা, ন্যায্যতা এবং সামাজিক ন্যায় বিচার। আজকে আমার সেই গানের সারমর্মটা বলছি, কি কথার কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কি বলছি, স্বাধীনতা আমরা পেয়েছি, কে জানি গানটা গিয়েছিল, তার সারমর্মটা হলো হায়দারের সেই গানটা ছিল এই যে স্বাধীনতা কি শুধু শহীদ বেদিতে ফুল দেওয়া? স্বাধীনতা কি ২১-এর বই মেলা যাওয়া? স্বাধীনতা কি শুধু আমরা পুষ্পস্তবক অর্পণ করবো কিংবা টকশো করব? নো। স্বাধীনতা হচ্ছে একটা বৈষম্যহীন একটা সমাজ, আমাদের সেই চেতনা ছিল। তো আজকে এরা যেটা বলতে চাচ্ছে, এরা তো প্রথমে কোনো বলে নাই, একটা পর্যায়ে এসে বলছে, এবং সেটা প্রথমেই বলছে যে চেয়েছিলাম অধিকার, পেলাম কি, হয়ে গেলাম রাজাকার। এর থেকে তো আমি রাজাকার। আমি এটাকে সমর্থন করি না, আমি এটা বলে গেছি, কিন্তু এটা হয়তো তাদের সে ম্যাচুরিটি নাই। এই শব্দটা কেন হয়তো পছন্দ করছে? ওই যে কথার পিঠে কথা আসে, ওই যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যেই সেন্সে বলেছেন, ও যেটা বললো কথা ঠিকই বলেছেন, যে সে প্রশ্ন রেখেছেন, এটা তো সত্যি কথা। এইটাকে দেখেন, আমাদের যেটা বললেন কেন এটা হচ্ছে, আমাদের রাজনীতির সংস্কৃতি তো দুর্বল, আমরা একে অপরকে শ্রদ্ধা করতে জানি না। এটা তো সত্যি কথা যে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা আমরা স্বাধীন করেছি। আবার এটাও সত্যি কথা, অন বিহাফ অফ দ্য গ্রেট লিডার দ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আই মেজর জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সেদিন সেই একটা মাত্রা যোগ হয়েছিল, বাবার জায়গায় বাবা, সন্তানের জায়গায় সন্তান। আমি জিয়াউর রহমানের সমালোচনা অনেক থাকতে পারে, আমি সেই প্রসঙ্গে যাব না। বঙ্গবন্ধুর জায়গায় বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে সমালোচনা থাকতে পারে, সেটা অন্য জিনিস। আওয়ামী লীগের শাসনামল এখন যে ১৫ বছর ধরে আছে, আজকে যে কথাটা কাউসার বলেছে, আমি তাকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে এরা মুক্তিযুদ্ধের এরা কখনোই, আমি মনে করি না যে যারা আজকে মার খেয়েছে কিংবা যারা আন্দোলন করছে এরা কোনো রাজাকারের সন্তান। এদের প্রতিপুরুষে অনেকের মুক্তিযোদ্ধা আছে, এবং আর যদি এরা মুক্তিযুদ্ধের চেতনা নাই থাকে ব্যর্থতা হলো আওয়ামী লীগের, ব্যর্থতা হলে সরকারের। বিগত ৭৭ বছর ধরে তারা ক্ষমতা রয়েছে, তাহলে কেন তারা আজকে এই চেতনাটা দেখাতে পারে নাই? আমি যদি পাল্টা প্রশ্ন করি, এমন না যে আওয়ামী লীগ গতকাল ক্ষমতায় আসছে আজকেই তারা রাজাকার বলে বলছে। এই ১৬ বছরের দায় কে নেবে? এই ১৬ বছর তো মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেই তো এই দেশটা পরিচালিত হয়েছে। তাহলে আজকে এই যে এত বড় প্রজন্ম পুরা আজকে সব স্কুল কলেজ পরীক্ষা বন্ধ করে দিতে হয়েছে কেন? ওয়াই? শুধু আমরা বলে গেলাম আর একটা দোষ দিলাম, এটা তো হয় না। আমি যেটা বলতে চাই অত্যন্ত বিনয়ের সাথে, যে আজকে সেই সময় এসেছে
মানে আত্মসমালোচনা এবং পর্যবেক্ষণ। দেশটা কিন্তু আলটিমেটলি আমাদের, এবং দেশটা কিন্তু আমরা স্বাধীন করেছি। আমরা দেশটাকে এইভাবে দেখতে চাই না। ওই যে গায়কের কথা বললাম, কি দেখার কথা দেখছি, কি ভাবার কথা ভাবছি, কি স্বাধীনতার চেতনা কি করার দেখছি। আমাদের এরা মুক্তিযুদ্ধ দেখে নেয়, তৃতীয় প্রজন্মের লোক। কাউসার ঠিকই বলেছে, এদের ভিতর সেই চেতনার জায়গায় আজকে আমাদেরকে, আমার মনে হয় তারা চেতনার বাইরে নাই। অবশ্যই তাদের এই স্লোগান ভুল ছিল। এইটা আবার আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করি, এটা আমাদের হৃদয়ে বাঁধে, রক্তক্ষরণ হয়, এটাও সত্যি কথা। কিন্তু তার মানে তাদেরকে এইভাবে ছাত্রলীগ দিয়ে তাদেরকে মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে। কোনো ছাত্রলীগের যদি কর্মী, যদি মেয়ে কর্মী যদি একটা মেয়েকে মারতো, নো কোশ্চেন, ওয়াই ছেলেরা লাঠি দিয়ে মেয়ের গায়ে হাত দিবে, কি কারণে? আজকে ঐতিহ্যবাহী ছাত্রলীগের অনেক অর্জন আছে। আমি শেষ করি, ঐতিহ্যবাহী আওয়ামী লীগ আজকে ৭৫ বছরের সংগঠন আওয়ামী লীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থীর নাকেমুখে রক্ত, যে ছবিটা আমরা গণমাধ্যমে দেখি, তার ভাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা। আমি তো সেটাই বললাম যে আজকে যাদেরকে বলা হচ্ছে তাদের মধ্যে তাদের মুক্তিযুদ্ধ সন্তান আছে অনেকে, এই বর্তমান সরকারের আমলাদের সন্তান আছে, শিক্ষকদের সন্তান আছে, ব্যবসায়ীদের সন্তান আছে, কিংবা তাদের প্রজন্মেরই আছে। আজকে কারা এরা, কারা এর মধ্যে কি তারা? আমি তো প্রথমেই বলে গেছি, তারা যদি সেই পর্যায়ে হইতোই আজকে জিনিসটা। আচ্ছা, একটু আমি 1 মিনিট বেশি নেব, পরে আমাকে কম দিন। কোটাটার ঘটনাটা একটু বলি, আমি 1 মিনিটে শেষ করি। আমরা একটু কাসর ভাইয়ের কাছ থেকে শেষ করি। আমি যেটা বলতে চাই, রুট কজে যেতে হবে। কাসর নিশ্চয়ই সেই জায়গাটা আসবে। সময় আলোচনা শেষ করতে চাই। গোলাম সরোয়ার মিলন, যেটি দুদু ভাই বলছিলেন যে জাতিকে রক্ষা করতে হলে শিক্ষার্থী যারা মেধাবী তাদেরও রক্ষা করতে হবে। পরিস্থিতি, আমি আপনাকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আসলে সমাধানের পথ কি, সমাধানের পথটাই আমি বলছি। আমি দেশটা আমাদের রক্তে মুক্তিযুদ্ধের চেতনা আমরা লালন করি, ধারণ করি, আমরা পালন করি। আমাদের আগামী প্রজন্মকে সেই চেতনায় উজ্জীবিত করতে হবে। তাহলে সেই উজ্জীবিত করাটা করতে হলে তারা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, তাহলে তাদেরকে না পিটিয়ে তাদেরকে মোটিভেশনের মাধ্যমে তাদের যৌক্তিক দাবিগুলো দেখেন। তারা বলতেছে যৌক্তিক সংস্কার, তারা বলছে 5%। আমি 5% অ্যাগ্রি করলাম না। আমি 5, 10, 20 অনেক কিছু হইতে পারে, কিন্তু আলোচনার ব্যাপার। তারা একটা কথা বলছে, কমিশন গঠন করে দেন, কিংবা ইয়েতেই করেন, কিংবা পার্লামেন্টে ডাকেন। কথা হলো কি যে আবার সরকার যে অবস্থানটা নিছে, এটা তো আমরা বুঝি যে হাইকোর্টে যেহেতু একটা করা আছে, সেই সমাধানটা আমি যেটা বুঝি আর কি, এটা কিন্তু আমার ব্যক্তিগত মানে সীমিত জ্ঞান থেকে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, জিনিসটা কিন্তু ঠান্ডা করা যায়। কীভাবে ঠান্ডা করা যায়? যেমন ধরেন, মাননীয় অ্যাটর্নি জেনারেল লিভ টু অ্যাপিল করেছেন। উনি যদি এটা প্রত্যাহার করলে সেই জিনিসটা তখন, কারণ সরকারকে তো একটা স্পেস দিতে হবে, এটাকে সময় বেশি দিন না, আর অল্প কদিন বন্ধ হয়ে গেছে। আপনাকে অল্প কদিনে 7 আগস্ট আজকে হলো 18 তারিখ নাকি 18 তারিখ। এই আমার কাছে এই কদিন অনেক বেশি সময়। এটা যদি সমুঠভাবে প্রধান বিচারপতি, আমি এটা আমার ব্যক্তিগত, আমি আদালত নিশ্চয়ই জনগণের, শিক্ষার্থীদের, তাদের কথা বিবেচনা করে জিনিসটা এগিয়ে এনে তারা হয়তো একটা গাইডলাইন দিয়ে দিতে পারে। দিস ইজ নাম্বার 1, যে গাইডলাইন দিয়ে গভর্নমেন্ট তার মতো করবে, 1। আর 2 নম্বর হলো কোটার ব্যাপারে আমি যে কথাটা বলি, আমি শেষ করব আমার বক্তব্যটা। আমার কাছে ওই ডকুমেন্ট কথা বলতেছি, এই সরকারের সময় 2015-তে পিএসসির একটা প্রতিবেদন ছিল, 2016 সনে ছিল। সেই প্রতিবেদনে যেটা ছিল যে কোটা প্রয়োগটা খুব জটিল এবং দুরূহ প্রক্রিয়া, 1 নম্বর। 2 নম্বর, শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা সবসময় কোটার সংস্কারের ব্যাপারে বিভিন্ন সময় বলে আসছিল। 3 নম্বর হচ্ছে, পিএসসির গবেষণায় বলা হয় এই যে এই গভর্নমেন্টের আমলেই এই পিএসসি গভর্নমেন্টের মানে যে যিনি ছিলেন 2015-তে, কোনোভাবেই মেধা কোটার চেয়ে বেশি হতে পারে না। যদিও সেই মেধার চেয়ে কোটা বেশি হতে পারে, ওই তো, কোনোভাবেই মেধা কোটার চেয়ে বেশি, মেধা বেশি হবে, সেটাই আমি ভুল বলছি। যদিও সেই গবেষণার সুপারিশ বাস্তবায়ন হয়, এটা কিন্তু এই 15-16 এটা বলতেছে। আচ্ছা, লাস্ট সেই সুপারিশে সচিবকে ছিলেন, যে কমিটি করে দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি তো তখনও প্রধানমন্ত্রী, শফিউল আলম ছিলেন সেই সচিব, শফিউল আজম। তার প্রথম, আমি যেহেতু সময় নাই আমি যেন খুব শর্ট করতেছি, প্রথম সুপারিশ ছিল নবম থেকে 13তম গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া, নাম্বার 1 সুপারিশ। নাম্বার 2 সুপারিশ ছিল এসব গ্রেডে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা
এবং তৃতীয় সুপারিশ ছিল কোটা বাতিলের ফলে কোটার সুবিধাভোগী জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে ভবিষ্যতে পরিসংখ্যানের ভিত্তিতে বাস্তব পদক্ষেপ নেওয়া। মিলন ভাই, আলোচনা শেষ করব। সেই আলোচনা সেইটা যদিও গ্রহণ করা হয়নি। আমি শেষ কথা বলতে চাই, সেই জিনিসটা যেহেতু হয় নাই, আজকে ছেলেদের আমি এই কথা দেখেন, ছাত্ররা যে দাবি নিয়ে করছে এটা কিন্তু এই গভর্নমেন্টের আমলে পিএসসি বলেন, সচিব বলেন, তাদেরও তো সুপারিশ আছে। সুতরাং আমি যেটা শেষ সরকারের মনোভাব পজিটিভ, ইতিবাচক ছিল। আমি যেটা বলতে চাই যে আজকে এই জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি ইন্টারভেন করেন, ঠিক আছে, ধরেন একটা তো শিক্ষা মন্ত্রণালয় তো কলেজ বন্ধ, পরীক্ষা সুপারিশ আছে সেটি বাস্তবায়ন করেন, ঠিক আছে, কিংবা এই করছে, এর না করে উনি যদি মা হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে, উনি কিন্তু একটা ইনস্টিটিউশন, আজকে কিন্তু লাইক স্টেটসম্যান, আজকে কিন্তু তার বক্তব্য আমার কাছে খুব আলোড়িত করছে। সে কি বলছে যে দেশটা আজকে মেধাবীদেরকে, ওই যে যারা ওই যে প্রাইম মিনিস্টার একটা অ্যাওয়ার্ড দিয়েছেন, যে এইটা উনি বলছেন যে এদেরকে এরাই ভবিষ্যতের বাংলাদেশকে ধারণ করবে। তো উনি যেহেতু এই কথাটা বলছেন, এইটা আমি মনে করি তারই ধারাবাহিকতায় উনি একটা পদক্ষেপ নিতে পারেন, যাতে করে এই ছাত্রদের একটা প্রতিনিধি, উনি দরকার হলে প্রথমে না বসলো। আলোচনা শেষ করবে, হাতে সময় নেই মিলন ভাই।